পুনে হাইওয়ের পাশেই রয়েছে এক শান্ত লেক। সাধারণ মানুষের কাছে এটি একটি জলাশয় হলেও হুট করে ওই লেকের ভেতর থেকে উঠে আসে এক মেয়ের মরদেহ। একটা মার্ডার আর 5 জন সাসপেক্ট। তাদের প্রত্যেকের কাছেই রয়েছে খুনের মোটিভ। এই খুনের রহস্য বের করতে পুলিশকে যে কতটা নাকানি চুবানি খেতে হয় তা এই ভিডিও না দেখলে বোঝা মুশকিল। বলছিলাম 2024 সালে সারা পাওয়া অন্যতম ক্রাইম থ্রিলার মুভি পুনে হাইওয়ের কথা। তো চলো আর কোনো বাড়তি পেঁচান না পেরে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। মুভি শুরুতে আমরা একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। একটি লেকের পাশে পড়েছিল একটি মেয়ের পচা গলা মরদেহ। এই মরদেহটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ডেড বডিটা এতটাই পচে গেছিল যে তাকে চেনা প্রায় অসম্ভব ছিল। ফরেনসিক টিম আর পুলিশের কর্মকর্তারা যখন সেই মরদেহটিকে উদ্ধার করতে নিয়ে যায় তখন বোঝা যায় যে এর পেছনে কোনো ভয়ঙ্কর অপরাধ লুকিয়ে আছে। এটা দেখে শুরুতেই আমাদের মনে একটি প্রশ্ন আসে, কে এই মেয়ে আর কেন তাকে এভাবে মেরে রাখা হয়েছে। এরপর আমাদেরকে এই গল্পের প্রধান 5টি চরিত্রের সাথে পরিচয় করানো হয়। পুরো গল্পটা ভালো করে বোঝার জন্য এই 5টি নাম মনে রেখো। এদের নাম হচ্ছে বিষ্ণু, বাবু, কাঞ্জু, নিকি আর নাতাশা। এরা ছোটবেলা থেকেই একে অপরের অনেক ভালো বন্ধু। বিষ্ণু, যে পেশায় একজন আইনজীবী। মুভির শুরুতে তাদের শৈশবে সেই রঙিন দিনগুলো দেখানো হয় যেখানে তারা সবাই মিলে খুব আনন্দেই জীবন কাটাচ্ছিল। কিন্তু হুট করে কাহিনী কয়েক বছর এগিয়ে যায় এবং আমাদের সামনে এক করুণ বাস্তবতা ফুটে ওঠে। আমরা দেখতে পাই এদের বন্ধুদের মধ্যে বাবু দীর্ঘ কয়েক বছর ধরে এক করুণ দুর্ঘটনায় হসপিটালের বেডে কোমায় আছে। সে না পারে কথা বলতে আর না পারে নড়াচড়া করতে, এক জ্যান্ত লাশের মতো বেঁচে আছে। বিষ্ণু, কাঞ্জু আর নিকি তাদের সেই পুরনো বন্ধুকে দেখতেই হসপিটালে যায়। সেখানে দাঁড়িয়ে যখন তারা বাবুর পাশে বসে পুরনো দিনের স্মৃতিচারণ করছিল তখন কাঞ্জু বলে, আজকে সেই দিন ছিল যেদিন আমাদের জীবনে সবথেকে বড় ট্র্যাজেডিটা ঘটে। এই কথাটা বলার সাথে সাথে আমরা বাবুর চোখে এক চরম আতঙ্ক দেখতে পাই। মনে হচ্ছে তার চোখে কোনো পুরনো ভয়াবহ দৃশ্য ভেসে উঠছে। এখান থেকেই শুরু হয় সিনেমার প্রথম ফ্ল্যাশব্যাক। কয়েক বছর আগে পুনে হাইওয়েতে তারা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তারা রাস্তাতে একজন মানুষকে পড়ে থাকতে দেখে। সেটা দেখে বাবু যখন চেক করতে নামে তখনই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। অন্ধকারের ভেতর থেকে একদল লোক হুট করে বাবুর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অমানসিকভাবে মারতে থাকে। সেই লোকগুলো ছিল আসলে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন মানি শিখারের লোক। বাবু মানি শিখারের কিছু দামি জিনিস চুরি করে পালিয়েছিল আর আজ তার খেসারত তাকে দিতে হচ্ছে। গাড়িতে বসে থাকা কাঞ্জু ও নিকি এতটা ভয় পেয়ে গেছিল যে তারা বাবুকে বাঁচাতে বের হয়ে আসেনি। এভাবেই পুনে হাইওয়ের সেই অভিশপ্ত রাত বন্ধুদের জীবনকে পুরোভাবে বদলিয়ে দেয়। পরের সিনে আবার আমাদেরকে সেই পুলিশ অফিসার ভানু সিংকে দেখানো হয় যে সেই হ্রদ থেকে পাওয়া সেই লাশটার পেছনে দিনরাত এক করে খাটছে। ফরেনসিক টিম যখন বডিটা পরীক্ষা করছিল তখন তারা দেখতে পায় ওই বডির ভেতরে কোনো দামি গয়না বা কোনো শক্ত প্রমাণ নেই। খুনি অত্যন্ত সতর্কতার সাথে সব প্রমাণ মুছে ফেলেছে, কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় এই মৃত মেয়েটির হাতে একটি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। ভানু অবাক হয়ে ভাবতে থাকে, খুনি যদি সব গয়না নিয়ে যায় তাহলে সে কেন এই চুড়িটি ফেলে গেল। খুনি কি এটি তাড়াহুড়া করে ফেলে গেল নাকি এর পেছনে আছে অন্য কোনো সংকেত। এখন ভানুর নিজের বাড়িতেও রয়েছে 2টি মেয়ে, তাই এই অজ্ঞাত পরিচয় মেয়েটার এই অবস্থা দেখে সে নিজেও কষ্ট পায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে যেইভাবেই হোক এই মেয়েটার আসল পরিচয়টি খুঁজে বের করবে এবং তার মরদেহ সে তার বাবা মার কাছে পৌঁছে দেবে। অন্যদিকে আমরা বিষ্ণু ও নাতাশার মাঝখানে এক অদ্ভুত সম্পর্ক দেখতে পাই। আসলে ঘটনাটা হচ্ছে, এক সময় বিষ্ণু ও নাতাশা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু কোনো এক অজানা কারণে বর্তমানে তাদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ। তারা যখন বাবুকে দেখতে আসে তখন তাদের চোখাচোখিতে বোঝা যায় তাদের মধ্যে সেই পুরনো প্রেম ও চাপা অভিমান বোঝা যাচ্ছিল। বিষ্ণু কথা বলতে চাইলেও নাতাশা তাকে এড়িয়ে চলে। আসলে তাদের এই ভেঙে যাওয়া প্রেমের সাথে কি হাইওয়ের সেই ট্র্যাজেডির কোনো সম্পর্ক আছে? ঠিক এমন সময় ফরেনসিক রিপোর্ট হাতে আসে এবং পুলিশ অফিসার এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। রিপোর্টে বলা আছে মেয়েটিকে পানিতে ডুবে মারা হয়নি, বরং তার মাথার পেছনে কোনো ভারী কিছু দিয়ে প্রচন্ড আঘাত করা হয়েছে আর সেই কারণেই মেয়েটি মারা গেছে। কিন্তু প্রমাণ লোপাটের জন্য মেয়েটিকে পানিতে ডুবিয়ে রাখা হয়। অর্থাৎ এটি কোনো দুর্ঘটনা না, এটি একটি পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার।
কিন্তু সবথেকে বড় ধাক্কা লাগে অন্য জায়গায়। ডাক্তার জানায় যে মেয়েটিকে যখন মারা হয়েছিল তখন সে অন্তঃসত্ত্বা ছিল। এরপর ভানু সেই সোনার চুড়িটি নিয়ে বিভিন্ন জুয়েলারি শপে ইনভেস্টিগেশন করতে থাকে। অবশেষে সে একটি বড় জুয়েলারির দোকানে একটি লিংক খুঁজে পায়। দোকানের মালিক রেকর্ড চেক করে জানায় যে এই বিশেষ ডিজাইনের চুড়িটি একটি পরিবারের জন্য অর্ডার দিয়ে বানানো হয়েছিল, আর এই পরিবারটি ছিল এই শহরের সবথেকে কুখ্যাত ও প্রভাবশালী মানিশেখরের জামাইয়ের পরিবার। ভানু খবরটির সত্যতা যাচাই করে জানতে পারে যে লেক থেকে পাওয়া সেই মরা পচা দেহটি আসলে মানিশ শেখরের আদরের মেয়ে মোনার। এখন মানিশ শেখর শহরের মানুষের কাছে একটি আতঙ্কের নাম হলেও একজন বাবা হিসেবে সে সন্তানের ভালোর জন্য সবকিছু করতে পারত। তার ক্ষমতার দাপটে পুরো শহর কাঁপত। কিন্তু আজ তার মেয়ের এই পরিণতি সে কিছুতেই মেনে নিতে পারছিল না। ঠিক এই জায়গাতে গল্প একটা অদ্ভুত মন নেয়। সেই বন্ধুদের মধ্যে একজন, যার নাম কাণ্ডু, সে আসলে মানিশেখরের একজন বিশ্বস্ত লোক। সে শুধু মানিশেখরের ডান হাত ছিল না, তার উপর ছিল মোনাকে দেখার পুরো দায়িত্ব। ছোটবেলা থেকেই মোনাকে বড় হতে দেখেছে কাণ্ডু। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মোনা ছোটবেলায় একটি বড় গাছের ডালে উঠে গেছিল, কিন্তু সে ভয় আর নামতে পারে না। সে তার বাবার রাগী মেজাজ ভেবে অনেক ভয় পাচ্ছিল আর ভাবছিল নামলে তাকে হয়তো অনেক বকা খেতে হবে। তখন কাণ্ডু তাকে পরম মমতায় তাকে গাছ থেকে নামিয়ে আনে। এরপর সে তাকে তার বাবার হাত থেকেও রক্ষা করে। সেই থেকে কাণ্ডু ও মোনার এক সুন্দর সম্পর্ক তৈরি হয়। মানিশেখরও কাণ্ডুকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করত, আর এই কারণে তার মেয়ের দায়িত্ব সে তার উপর ছেড়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, মানিশেখরের মতো ভয়ঙ্কর শক্তিশালী মানুষের মেয়ে কিভাবে খুন হয়? মোনা 3 সপ্তাহের একটি মেডিটেশন ক্যাম্পের কথা বলে বাড়ি থেকে বের হয়। এছাড়াও সে জানিয়ে গিয়েছে সেখানে ফোন ব্যবহার করা যাবে না। এমনকি যাওয়ার আগেও সে কাঞ্জু ও তার হবু বরকে মেসেজ করে জানিয়েছিল যে সে খুব শীঘ্রই ফিরে আসবে। কিন্তু সেই ফেরা আর হলো না। ভানু যখন মোনার রুম চেক করতে যায় তখন সে বুঝতে পারে এই খুনের পিছনে কোনো সাধারণ শত্রু নয়, বরং খুব কাছের কেউ জড়িয়ে থাকতে পারে। অন্যদিকে কাণ্ডু নিজের মেয়ের মতো বড় করে তোলা মোনার লাশ দেখে পাথরের মতো নিস্তব্ধ হয়ে যায়। সে ভাবতেই পারছিল না যে যার সুরক্ষার দায়িত্ব তার উপর ছিল সেই মোনা আজ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। এদিকে মোনার পরিচয় পাওয়ার পর পুলিশের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো মোনার খুনিকে বের করা। ভানু যখন কাণ্ডুর সাথে কথা বলছিল তখন কাণ্ডু এক চাঞ্চল্যকর তথ্য বের করে। সে জানায় মোনার এই বিয়ে নিয়ে মোনা খুশি ছিল না। চান নামের এক ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, আর সে ছিল এক প্রভাবশালী ব্যক্তির ছেলে। মোনা কাণ্ডুকে প্রায় বলতো যে এই ছেলেটা তাকে মানসিকভাবে খুবই অত্যাচার করে, এমনকি সে অন্য আরেকজনকে ভালোবাসত বলেও কাণ্ডু সন্দেহ করত। কিন্তু সেই গোপন প্রেমিকের নাম মোনা কখনো কাউকে জানায়নি। ঠিক এইখানে একটি ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক দেখানো যায়। চান একবার মোনাকে একটি জায়গায় বসিয়ে হুমকি দিচ্ছিল। সে বলছিল সে যদি তাকে বিয়ে না করে তাহলে এই অ্যাসিড দিয়ে তার মুখ জ্বালিয়ে দিবে। এরপর ছেলেটা এক বোতল অ্যাসিড দেখিয়ে মোনাকে রীতিমতো ব্ল্যাকমেল করছিল। এই তথ্য পাওয়ার পর পুলিশ এক মুহূর্ত দেরি না করে সানের বাড়িতে তল্লাশি চালায়। এবার সেইখানে সত্যি সত্যি সেই অ্যাসিডের বোতলটি পাওয়া যায়, যার ফলে পুলিশ তাকে প্রাইম সাসপেক্ট হিসেবে গ্রেপ্তার করে নেয়। মনে হচ্ছিল কেসটা হয়তো এখনই সমাধান হয়ে যাবে, কিন্তু রহস্যটা ছিল আরো গভীরে। পুলিশ যখন মোনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করছিল তখন তারা এক রহস্যময় চরিত্রের সন্ধান পায়। মোনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পোস্টে মাসেলম্যান নামের এক ব্যক্তিকে কমেন্ট করতে দেখা যায়। এছাড়া তাদের মধ্যে ইনবক্সে বেশ কিছু মেসেজের আদান প্রদান হয়েছিল। এই মাসেলম্যানের প্রোফাইলে কোনো ছবি ছিল না। তখন ভানু ভাবতে থাকে যে এই মাসেলম্যানই কি তাহলে মোনার সেই গোপন প্রেমিক? এরপর পুলিশ আইপি অ্যাড্রেসের সাহায্যে সেই রহস্যময় ব্যক্তিকে খুঁজতে থাকে। ঠিক একই সময় গল্পে একটি টুইস্ট দেখা যায়। বিষ্ণু, যে কিনা একটা ঝানু অ্যাডভোকেট, সে কিনা হঠাৎ করেই কোর্টে সাদের উকিল হিসেবে দেখা দেয়। কাণ্ডু যখন জানতে পারে যে তার নিজের বন্ধু বিষ্ণু, যে কিনা সেই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছে, যে কিনা মোনার খুন করেছে, তখন সে রাগে ফেটে পড়ে। কাণ্ডু বিষ্ণুকে সরাসরি হুমকি দিয়ে বলে সে কি পাগল হয়ে গেছে? যে মেয়েটাকে সে ছোট থেকে মানুষ করেছে সেই মেয়েটার খুনিকেই সে বাঁচাতে যাচ্ছে। বিষ্ণু তখন বলে, দেখ কাণ্ডু,
তুই যখন মানি শেখরের মতো একটি ডনের হয়ে কাজ করিস তখন আমি কি কিছু বলেছি? এটা আমার প্রফেশন, আর আইনের চোখে যতক্ষণ না কেউ দোষী প্রমাণ হচ্ছে ততক্ষণ সে নির্দোষ। তাই পার্সোনাল ইমোশন এখানে না আনাই ভালো। এখন বন্ধুদের মধ্যে এই আকস্মিক লড়াই আর মোনার খুনের রহস্য, এই সব মিলিয়ে পুনের হাইওয়ের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। অন্যদিকে পুলিশ যখন এই মাসেল ম্যানের পরিচয় জানার জন্য মরিয়া হয়ে খুঁজছিল, তখনই গল্প মন নেয় চতুর্থ বন্ধু নিক্কির দিকে। নিক্কি ছিল এই বন্ধু মহলের সব থেকে শান্ত এবং রহস্যময় একটা চরিত্র হিসেবে। সে মানুষের ভিড় এড়িয়ে একদম নিরিবিলি একটি জায়গায় একটি ছোট ঘরে থাকত। তার ঘরটা ছিল অদ্ভুত সব পেন্টিং ও ভিডিও এডিটিং এর জিনিসপত্র নিয়ে ভরা। সারাদিন সে কম্পিউটারের সামনে বসে কি জানি এডিট করত। একদিন বিষ্ণু নিক্কির ঘরে তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেওয়ালে আঁকা নিক্কির ছবিগুলো দেখে একদম চমকে ওঠে। ছবিগুলো ছিল কিছুটা অদ্ভুত আর কিছুটা ভয়ঙ্কর। এবার সেইখানে এক মেয়েকে অনেকগুলো পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখানো হয়। তখন বিষ্ণু অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কি এগুলো এঁকেছে, এই মহিলাটাই বা কে? তখন বের হয়ে আসে নিক্কির জীবনের এক ট্র্যাজিক ও অন্ধকার সত্য। আসলে ছোটবেলায় নিক্কি ছিল খুবই মেধাবী একটি স্টুডেন্ট। একদিন সকালে নিকি যখন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল, তখন তাদের বাসায় আসে একজন ইন্স্যুরেন্স অফিসার। নিক্কির মা তাকে জোর করে বের করে দিয়ে একান্তে সময় কাটাতে থাকে। ছোট্ট নিক্কি জানলার পাশ দিয়ে এমন দৃশ্য দেখে ফেলেছিল, আর সেই দৃশ্য তার কচি মনে গভীর ক্ষত সৃষ্টি করে। সেই থেকে নারীদের ওপর তার মনে এক ঘৃণা ও আক্রোশ তৈরি হয়, যার ফলে সে তার মাকে প্রচন্ড ঘৃণা করত। আর সেই থেকেই সে সব মেয়েদেরকে সন্দেহের চোখে দেখা শুরু করে। সে মনে মনে ভাবত যে সব মেয়েরাই হয়তো তার মায়ের মতো চরিত্রহীন। একমাত্র তার ছেলে বন্ধু ছাড়া সে কাউকে বিশ্বাস করতে পারত না। পুলিশ যখন মাসেলম্যানের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তখন তারা অবাক হয়ে যায়, কারণ সেই মাসেলম্যান আর কেউ নয়, সেই ছিল তাদের বন্ধু নিক্কি। ভানুটা এক মুহূর্ত দেরি না করে নিক্কির বাড়িতে উপস্থিত হয়। সেখানে কম্পিউটারে চেক করে তারা এক ভয়ঙ্কর ভিডিও দেখতে পায়। এই ভিডিওটা দেখা যাচ্ছে যে একটা মেয়ে রথের ধারে পাগলের মতো দৌড়াচ্ছে এবং একজন তার পিছে তাড়া করছে। মেয়েটার পরনে ছিল ঠিক একই পোশাক যা মোনার মরদেহতে পাওয়া গেছিল। অর্থাৎ নিকি শুধু ভানুর পিছু করত না, বরং তার মৃত্যুর প্রতিটা ভিডিও সে নিয়েছিল। ভানু যখন ভিডিওটা প্লে করে তখন সে দেখে সেখানে মোনাকে কেউ একজন পিছন থেকে আক্রমণ করেছে, কিন্তু খুনিকে তার মুখ ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে মাসেলম্যান সেজে মোনার ইনস্টাগ্রামে যেসব কুরুচিপূর্ণ কমেন্টগুলো করা হতো তার প্রমাণ নিক্কির কম্পিউটারে পাওয়া গেছে, যার ফলে পুলিশ সাথে সাথে নিক্কিকে অ্যারেস্ট করে লকআপে নিয়ে যায়। এবার বিষ্ণু তার বন্ধুকে বাঁচাতে চাইলেও নিক্কি ছিল খুব উদাসীন। সে শুধু তার ভিডিও আর এডিটিং নিয়ে কথা বলছিল। মনে হচ্ছে তার কাছে খুনের চেয়ে তার এই ভিডিওর কোয়ালিটিগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবার লকআপে ঢোকানোর পর নিক্কির হাবভাব দেখে ভানু পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। যেখানে অন্য আসামিরা ভয়ে কাঁপতে থাকে, সেখানে নিক্কি তার ভিডিও নিয়ে এমন ভাবে কথা বলছিল যেন সে কোনো অস্কার জয়ী সিনেমার ডিরেক্টর। পুলিশ অফিসার যখন তাকে সেই ভিডিও নিয়ে জেরা শুরু করে তখন সে জানায় যে ওইটা কোনো মার্ডারের ভিডিও ছিল না, বরং ওইটা ছিল তার সিনেমার এক শুটিং এর দৃশ্য। আসলে নিকি মনে মনে ডিরেক্টর হতে চেয়েছিল, আর সেই কারণে মোনা তাকে তার এই ভিডিওর জন্য সাহায্য করে। এরপর নিকি পুলিশকে আরো 2টি ভিডিও দেখায়, যেখানে দেখা যায় শুটিং শেষে তারা হাসাহাসি করছিল। এখন পুলিশ যখন বুঝতে পারে নিকি একটু মানসিকভাবে অসুস্থ এবং এটি স্রেফ শুটিং এর অংশ ছিল, তাই প্রমাণের অভাবে পুলিশ নিকিকে ছেড়ে দেয়। কিন্তু রহস্যের জট তো পাকিয়ে যাচ্ছিল। যদি নিকি খুনি না হয় তাহলে আসলে খুনি কে? ঠিক এই সময় বিষ্ণুর কাছে হসপিটাল থেকে একটি ফোন আসে। খবর আসে যে তাদের সেই পুরাতন বন্ধু বাবু, যে এতদিন কোমায় ছিল, সে মারা গেছে। এবার বন্ধুর মৃত্যুর খবর শুনে বিষ্ণু পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে জেলখানায় চলে যায় নাতাশার সাথে দেখা করতে। এখন নিকি ছাড়া পাওয়ার পর পুলিশ এখন নাতাশাকে প্রধান সন্দেহভাজন হিসেবে মনে করছে। আসলে নাতাশার সাথে কথা বলার সময় বিষ্ণু তার জীবনের গোপন একটি ট্র্যাজেডির কথা শেয়ার করে। সে জানায় যে ছোটবেলায় তার মাকে সে নিজের চোখের সামনে নির্মমভাবে খুন হতে দেখেছিল,
আর তারপর থেকে সে একা থাকতে ভয় পায়। সে নাতাশাকে বলে যে সে তাকে ভালোবাসে, কিন্তু এই ভয়টা তাকে এতদিন দূরে ঠেলে রেখেছিল। নাতাশা আর কোনো কথা না বলে কেবল কান্নাই করে যায়। এদিকে ডন যখন জানতে পারে তার মেয়ে নাতাশাকে তার হবু বর সান অ্যাসিড মারার হুমকি দিয়েছিল, তখন সে আইনের তোয়াক্কা না করে নিজ হাতেই জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে। বুঝতেই পারছো, মানিশেখর এখন হিংস্র উন্মাদ একটি পশু। সে কাঞ্জুকে ডেকে বলে, তুই মোনার গার্ডিয়ান ছিলি, এখন তুই যদি মোনার আসল খুনিকে বের করতে না পারিস তাহলে তোর আর তোর বন্ধুদের বাঁচার কোনো অধিকার নেই। এই সব শুনে কাণ্ড পড়ে যায় উভয় সংকটে। একদিকে তার নিজের বোন জেলে, অন্যদিকে তার বন্ধুরা মানিশেখরের নিশানায়। নিকি ছাড়া পাওয়ার পর পুলিশের একমাত্র প্রাইম সাসপেক্ট নাতাশা। নাতাশাকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তখন বিষ্ণু আর কাণ্ডু দুইজনই পুরোপুরি ভেঙে পড়ে। কারণ কাণ্ডু ছিল নাতাশার আপন বড় ভাই। সে বিশ্বাসই করতে পারছে না তাদের আদরের বোন কোনো খুনে জড়িত থাকতে পারে। কিন্তু পুলিশের কাছে এমন এক অকপট প্রমাণ ছিল যা অস্বীকার করার কোনো উপায় ছিল না। এরপর ফ্ল্যাশব্যাকে নাতাশা আর বিষ্ণু সম্পর্কে সেই পুরনো কাহিনী বেরিয়ে আসে। এক সময় বিষ্ণু আর নাতাশা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো। নাতাশা চাইতো বিষ্ণুর সাথে সংসার বাঁধতে, কিন্তু বিষ্ণু তার সেই অতীতের কালো স্মৃতি নিয়ে বিয়ে নিয়ে দ্বিধায় ছিল। তাদের এই দূরত্বের সঙ্গে এন্ট্রি হয় মোনার। মোনা ছিল অত্যন্ত চঞ্চল আর অনেক সুন্দরী। সে বিষ্ণুর অনেক কাছাকাছি চলে আসে। এবার নাতাশা যখন দেখতে পায় তার ভালোবাসার মানুষ অন্য এক মেয়ের সাথে সময় কাটাচ্ছে, তখন তার হিংসার আগুন জ্বলে ওঠে। এরপর দেখা যায় একটি পার্টিতে মোনা ও বিষ্ণু একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে নাচছিল, যার ফলে নাতাশা তখন নিজেকে আর সামাল দিতে পারে না। এর ফলে সে মোনাকে প্রচন্ড অপমান করে সবার সামনে চড় মেরে বসে। এই চড় খেয়ে মোনার নাক থেকে তখন রক্ত ঝরছিল। ঠিক সেই সময় মোনা তখন নিজের ফোন বের করে একটি ভিডিও রেকর্ড করে। সেখানে সে বলছিল যে আজকের পর আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে এই নাতাশাই দায়ী থাকবে। আসলে পুলিশ তখন এই ভিডিওকে খুনের সব থেকে বড় মোটিভ হিসেবে দেখছে। তো পুলিশের জেরায় নাতাশা স্বীকার করে নিয়েছিল ঠিকই যে সেদিন রাত্রে রাগের মাথায় সে তাকে মারতে চেয়েছিল, কিন্তু সে মোনাকে খুন করেনি। নাতাশা বিষ্ণুর ওপর এত রেগেছিল যে সে বিষ্ণুকে নিজের উকিল হিসেবেও অস্বীকৃতি জানায়। সে বলে যে যে মানুষটা বিপদের সময় তার পাশে দাঁড়ায়নি, আজ তার দয়ার কোনো দরকার নেই। কাণ্ডু তখন বিষ্ণুকে পাগলের মতো অনুরোধ করে বলে যে সে যেন তার বোনকে বাঁচিয়ে নেয়। এদিকে নাতাশা যখন জেলখানায় বাঁচা মরার লড়াই করছিল, সেই দিকে বিষ্ণু আর কাণ্ডু এক মুহূর্তের জন্যেও শান্তিতে বসেছিল না। কাণ্ডু তার নিজের বোনকে বাঁচাতে হন্য হয়ে প্রমাণ খুঁজছিল। এদিকে বিষ্ণু নাতাশাকে বারবার করে বোঝাচ্ছিল যে সে যদি সত্যি কথা না বলে তাহলে পুলিশ তাকে সাজা দেবে, কিন্তু সে কিছুতেই বলতে চাইছিল না যে মোনার খুনের সময় সে এক্স্যাক্টলি কোথায় ছিল। আসলে নাতাশার এই চুপ থাকার মাঝখানে এক আত্মত্যাগ ও সামাজিক সম্মানের ভয় ছিল। এই কেসের তদন্তে আরো গভীরে যাওয়ার পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এবার দেখা যায় মোনা যেদিন খুন হয় সেদিন নাতাশা এক ব্যক্তির সাথে ছিল, কিন্তু সমস্যা ছিল সেই ব্যক্তিটা ছিল বিবাহিত এবং তার স্ত্রী সন্তান রয়েছে। এই কথা সে যদি পুলিশকে বলে দেয় তাহলে ওই লোকটা সংসার ভেঙে পড়বে, যার ফলে একজনের সংসার বাঁচাতে গিয়ে নাতাশা জেল খাটছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যক্তি নিজেই পুলিশ স্টেশনে হাজির হয়, আর এরপর সে নাতাশার হয়ে সাক্ষী প্রমাণ দেয়, যার ফলে প্রমাণিত হয় যে নাতাশা খুনের সময় ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিল, যার ফলে নাতাশা নির্দোষ প্রমাণ হলে পুলিশ তাকে ছেড়ে দেয়। এদিকে কাণ্ডু মোনার খুনিকে ধরার জন্য এলাকায় নিজের সোর্স দিয়ে কাজে লাগিয়েছিল। এখানে জানতে পেরেছিল যে মোনার সাথে প্রায় এক রহস্যময় ব্যক্তি দেখা করত। প্রত্যক্ষদর্শীদের মতে যে লোকটা মোনার সাথে দেখা করত তার চুল ছিল ইন্ডিয়ান ক্রিকেটার ধোনির মতো লম্বা এবং তার উচ্চতা ছিল প্রায় 6 ফিট। এবার কাণ্ডু এই তথ্যটা রেকর্ড করে পুলিশ অফিসার ভানুর কাছে নিয়ে যায়। ভানু অথচ কাণ্ডুর কথায় অতটা পাত্তা দিচ্ছিল না। সে ভাবছিল কাণ্ডু তার বোনকে বাঁচানোর জন্য এবং কাউকে ফাঁসানোর জন্য সে এই ধোনির গল্প বানাচ্ছে। কাণ্ডু জানায় যে সে যা শুনেছে সবই সত্য। এদিকে নাতাশা জেল থেকে বের হওয়ার খুশিতে বন্ধুরা সবাই মিলে এক বিরাট পার্টির আয়োজন করে। এদিকে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তাদের সব বিপদ কেটে গেছে।
সবাই যখন পার্টিতে মজা করছিল তখন তারা একবারও বুঝতে পারেনি তাদের দিকে এক খুনাক্ষর ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে। ঠিক তখনই সেই পুলিশ আর অফিসার তাদের পার্টিতে আসে। তখন ভানু জানায় সে তাদের মোনার সেই রহস্যময় প্রেমিককে খুঁজে বের করেছে। মোনার ল্যাপটপে একটি প্রাইভেট ফোল্ডার ছিল। পুলিশের সাইবার টিম সেই ফোল্ডারকে ট্র্যাক করেছে। সেখানে মোনার সেই রহস্যময় প্রেমিককে খুঁজে পাওয়া গেছে, যার নাম স্নোকি। স্নোকি নামটা শোনার পর সবার চোখ চলে যায় বিষ্ণুর দিকে, কারণ বিষ্ণুর সাথে মোনার এক ঘনিষ্ঠতা ছিল যা সবাই জানতো। নাতাশাও সন্দেহ চোখে বিষ্ণুর দিকে তাকায়। মনে হচ্ছিল বিষ্ণু তার পুরনো অতীত ঢাকতে মোনাকে খুন করেছে। কিন্তু পুলিশ অফিসার ভানু যখন বিষ্ণুর পাশ কেটে কাণ্ডুর সামনে দাঁড়ায় তখন পুরো ঘর যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। মোনার সেই গোপন প্রেমিক আর কেউই নয়, বরং সে খুদ ছিল কাণ্ডু, যে কিনা ছোটবেলা থেকে মোনাকে নিজ হাতে বড় করেছে। এটা শোনার পর সেখানে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কাণ্ডু নিজের স্ত্রীও সেখানে ছিল। সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। নিকি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না কাণ্ডু মোনার চেয়ে 17 বছরের বড়। ও নিজের মেয়ের মতো তাকে আগলে রাখতো। তাহলে প্রশ্ন হচ্ছে সে কেন এটা করবে? কিন্তু পুলিশের কাছে ছিল শক্ত এভিডেন্স। মোনার ল্যাপটপের ভিডিওতে দেখা যায় মোনা আপত্তিকর অবস্থায় নাচছে এবং কেউ তার ভিডিও করছে। এবার ওই ভিডিওতে মোনা খালি স্মোকি বলে তাকে ডাক দিচ্ছিল। সব থেকে বড় প্রমাণ ছিল মোনার হাতে ট্যাটু। আসলে বাবু যখন হসপিটালে ভর্তি হয়েছিল তখন তার বন্ধুরা তার প্রতি ভালোবাসা দেখিয়ে একই রকমের ট্যাটু করে। মোনার ক্যামেরাম্যানের হাতে একই রকম ট্যাটু আর কবজির সুতো দেখে বোঝা যায়, কারণ কবজির সুতো আর ট্যাটু ভিডিওর সাথে হুবহু কাণ্ডুর মিলে যায়। কাণ্ডু যখন বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে তখন সে কাঁদতে কাঁদতে বলে যে এই সব কিছু শুরু হয়েছিল অনেক আগে। সে যখন মোনাকে দেখাশোনার দায়িত্ব নেয় মোনা তখন কেবল কৈশোরে পা দিয়েছিল। ধীরে ধীরে মোনা কাণ্ডুর প্রতি এক গভীর টান অনুভব করে। কাণ্ডু জানতো যে এসব ভুল। সে মোনার থেকে অনেক বড় আর তার কাছে রয়েছে তার নিজের সাজানো সংসার। তাই সে চাইলে মোনাকে তখনই থামিয়ে দিতে পারত। কিন্তু মোনার সে ভালোবাসার জেদের কাছে কাণ্ডু নিজের বিবেককে বিসর্জন দিয়ে দেয়। বাইরের পৃথিবীর কাছে কাণ্ডু ছিল মোনার এক আদর্শ ভাই, কিন্তু লোক চোখের আড়ালে তাদের মধ্যে গড়ে উঠেছিল এক শারীরিক সম্পর্ক। এবার এই সম্পর্ক লুকিয়ে রাখার জন্য মোনা এক ভয়ঙ্কর বুদ্ধি বের করে। সে সবার সামনে বিষ্ণুর কাছে অনেক ঘনিষ্ঠ হওয়ার অভিনয় করতে থাকে। বিষ্ণুর কাছে ঘনিষ্ঠ হওয়া, তার সাথে সময় কাটানো, এটি মূলত ছিল তার প্ল্যান, যেন মানুষ কাণ্ডুর থেকে চোখ সরিয়ে বিষ্ণুর ওপরে চোখ ফেলে। এমনকি নাতাশার সাথে যে ঝামেলা হয়েছিল সেটিও ছিল তাদের এই সাজানো নাটকের একটি অংশ। তবে মুভির সব থেকে বড় টুইস্ট দেখা যায় খুনের দিন। মুনা কাণ্ডুকে তাদের সেই প্রিয় জায়গা অর্থাৎ লেকের ধারে দেখা করতে ডাকে। সেখানে মোনা কাণ্ডুর হাতে একটি চিঠি দেয়। এই চিঠি পড়ে কাণ্ডুর পায়ের তল থেকে মাটি সরে যায়। সেখানে লেখা ছিল মোনা ইতিমধ্যে প্রেগনেন্ট। মোনা খুশিতে কাণ্ডুকে বলে, আমরা আর কতদিন এই সম্পর্কটা লুকিয়ে রাখবো, এখন সময় হয়েছে আমরা সবাইকে বলে দিই। এদিকে মোনা বিয়ের মালা নিয়ে এসেছিল। সে চেয়েছিল কাণ্ডু যেন তাকে নিয়ে এখনই পালিয়ে যায়, কিন্তু কাণ্ডু জানতো মানশিকর যদি জানতে পারে তাহলে তাকে সে জ্যান্ত কবর দিবে। তাই কাণ্ডু মোনাকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা একেবারে অসম্ভব। মোনা ছিল এক নাছোড়বান্দা। সে চিৎকার করে বলে যে সে যদি এখন সবার সামনে তাকে স্বীকার না করে তাহলে সে বাবাকে বলে দেবে। আর এই কথা শুনে কাণ্ডু তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে মোনাকে থামাতে গেলে তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ঠিক সেই মুহূর্তে মোনার পা পিছলে যায় এবং একটি গাছের গুঁড়িতে তার মাথার পেছনে আঘাত লাগে এবং মোনার সাথে সাথে সেখানেই মারা যায়। এদিকে কাণ্ডু তখন ঘাবড়ে যায়। সে জানে যে ডন মানিশেখর এই খবরটা যদি জানতে পারে তাহলে সে তাকে কুচি কুচি করে কেটে ফেলবে। তাই এক মুহূর্তের মধ্যে সে নিজের রূপ পাল্টে হয়ে ওঠে এক ঠান্ডা মাথার খুনি। সেভাবে যেভাবেই হোক এটাকে একটি ছিনতাই অথবা ডাকাতির কেস হিসেবে সাজাতে হবে। তাই একে একে কাণ্ডু মোনার শরীর থেকে সব গয়না খুলে ফেলে। সে চেয়েছিল এটাকে একটি চুরির কেস বানাতে, তো তাড়াহুড়ো আর আতঙ্কের কারণে সে মোনার হাতে সেই একটি চুরি খুলতে ভুলে যায়। আর ওই ছোট্ট একটা ভুলই তার জন্য কাল হয়ে যায়। এবার সে গয়নাগুলোকে সরিয়ে মোনার শরীরকে সে হ্রদের পানিতে ডুবিয়ে দেয়
এরপর মোনার গাড়ি চালিয়ে সে অনেক দূরে আসে এবং এক মেকানিককে সেই গাড়িটি কোথাও বেচে দিতে বলে। এরপর সব প্রমাণ লোপাট করে কাণ্ডু খুব সাধারণ মানুষের মতো বাসে চড়ে আর নিজের বাড়িতে ফিরে আসে। আর ফাইনালি কাণ্ডুর এই স্বীকারোক্তি শোনার পর বিষ্ণু যেন রাগে কাঁপছিল। সে কাণ্ডুর কলার চেপে ধরে চিৎকার করে বলে যে, তোর লজ্জা করেনি কাণ্ডু? তুই শুধু খুন করিসনি, তুই তোর অপরাধ লুকাতে নিজের বন্ধুদেরকে ব্যবহার করেছিস। তোর কারণে নাতাশা জেলে গেছে, নিক্কিকে তারা পাগল ভাবছে, আর তোর কারণে সবাই আমাকেও সন্দেহ চোখে দেখছে। কাণ্ডু তখন হাউমাউ করে কেঁদে তার কাছে ক্ষমা চাই। সে বুঝতে পেরেছিল তার এই পাপের কোনো ক্ষমা নেই। একদিকে সে নিজের বোন ও বন্ধুদের কাছে অপরাধী, আর একদিকে মানশেখর যখন জানতে পারবে তার মেয়ের খুনি খুদ কাণ্ডু, তখন তার পরিণতি হবে ভয়াবহ। ঠিক এই সময় পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে আসে, কিন্তু সে খুব ভালো করে জানতো পুলিশ তাকে গ্রেপ্তার করলেও মানশেখর তাকে ক্ষমা করবে না। তাই কাণ্ডু পুলিশ অফিসারের কাছে একটি প্রস্তাব জানায়। সে বলে পুলিশ অনেকদিন থেকে মানশেখরকে ধরার চেষ্টা করছিল, কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ধরতে পারেনি, তাই সে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করতেও রাজি আছে। পুলিশ অফিসার বুঝতে পারে এটাই তার একটি সুবর্ণ সুযোগ, তাই তার এই ডিলে পুলিশ অফিসার রাজি হয়ে যায়। এরপর কাণ্ডু মানশেখরকে ফোন করে জানায় যে সে মোনার আসল খুনিকে খুঁজে পেয়েছে, তাই সে তার সাথে একা দেখা করতে চায়। এরপরে মানশেখর যখন দেখা করতে আসে তখন কাণ্ডু কাঁদতে কাঁদতে তার নিজের অপরাধ স্বীকার করে নেয়। সে বলে, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করেছি, মোনার মৃত্যুর জন্য আমি দায়ী। এখন নিজের বিশ্বস্ত লোকের কাছে এই কথা শুনে মানশেখর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সিনেমার শেষে দেখা যায় পুনে হাইওয়ে আবার শান্ত হয়ে গেছে, কিন্তু নাতাশা আর বিষ্ণুর সেই ট্র্যাজেডির গল্প সারা জীবন থেকে যাবে। আজ কাণ্ডু জেলের অন্ধকারে নিজের কৃতকর্মের ফল ভোগ করছে, আর ভাবু তো আগেই পৃথিবী থেকে চলে গেছে। এইভাবে এক বুক হাহাকার ও বিশ্বাসঘাতকতা নিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। মানুষের এক মুহূর্তের লালসা কিভাবে জীবন ধ্বংস করে দিতে পারে মুভিটা এইটাই শিখিয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে দিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং এরপরে কোন মুভিটা এক্সপ্লেন করব তা কমেন্টে জানিয়ে দিও।